চরম অনিয়মের কারণে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত নিশ্চিত করেছেন গাজীপুরের ডিসি। 5ই আগস্ট ঘিরে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সবাই মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই বড় কিছু করা সম্ভব বললেন প্রধানমন্ত্রী। নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান। এবং গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন কমেছে 40%। প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। চরম অনিয়মের কারণে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া তাদের বরখাস্ত করেন। তাৎক্ষণিকভাবে কর্মকর্তা কর্মচারীদের পদবি ও নাম জানা যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছিল। দালালদের দৌরাত্ম্য চরম অনিয়মের কারণে সাধারণ সেবা প্রার্থীদের ভোগান্তির শিকার হয়ে আসছিল। অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত যাচাই বাছাই শেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অফিসটির সব কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে বরখাস্ত করা হয়েছে। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিকে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকরভাবে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এমন দাবি ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের ক্ষেত্রেই নেওয়া হয়েছে। 5ই আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার কোনো আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, অনলাইনে গুজব ছড়ানো ছাড়া দলটির সামর্থ্য বা সক্ষমতাও নেই। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত ল ফার্মের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। দুবাই হাই কমিশনারের সাথে কথা হয়েছে এ নিয়ে। জামিন বাতিলের জন্য কূটনৈতিক প্রক্রিয়ায় বেনজিরকে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। কোন পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। একে তো নিষিদ্ধ ঘোষিত দল মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই দেশের জন্য বড় কিছু করা সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, সকলে মিলে চেষ্টা করলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখা সম্ভব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি। কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয় এবং এটা অবশ্যই
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন নেমে এসেই কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা যে একটা রিসেপশন করার জন্য লোকজন গিয়েছিল, সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি। তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা। আই হ্যাভ এ প্ল্যান, একটা পরিকল্পনা আছে, আমি পরিকল্পনা নিয়ে এসেছি, আমরা আপনাদের সঙ্গে কাজ করতে, সেটাই কিন্তু শুরু করেছেন। ইতিমধ্যে যে সমস্ত কমিটমেন্ট তিনি করেছিলেন আপনার জনগণের কাছে, সেই কমিটিগুলোর জন্য কাজ শুরু করেছেন। এগুলো অত্যন্ত ইতিবাচক কাজ, সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার কাজ। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার ধর্মীয় উপাসনালয়ের যারা আপনার আছেন মুয়াজ্জিম, ইমাম, পাদ্রী, পুরোহিত, তাদেরকে ভাতা দেওয়া, খেলাধুলার বিষয়ে ছেলেদেরকে আকৃষ্ট করা, শিক্ষার্থীদের আকৃষ্ট করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আবার ছড়িয়ে দেওয়া, এই বিষয়গুলো অত্যন্ত পজিটিভ কাজ। খাল খনন কর্মসূচি, কৃষকদের তিনি ঋণ মৌকুব করে দিয়েছেন, 10,000 টাকার মতো কৃষি ঋণ মৌকুব করে দিয়েছেন প্রথম দিন ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে। প্রতিটা মুহূর্তে কাজ করছেন, দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারে, আছে কি? নাই। তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা আরেকটা বিষয়। এবং আমার দুঃখজনকভাবে বলতে হবে আমাকে যে সেখানে আপনাদের সাংবাদিকরা এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট। আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনারা আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন। প্রায় 5.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়। একই সঙ্গে আগামী 14 সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়। শুনানিতে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এই মামলায় দুদকের অভিযোগ, মতিউর রহমান জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 5.41 লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সাথে এসব সম্পদের তথ্য গোপন করেছেন। এ মামলায় তিনি 2025 সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। আমরা চার্জ থেকে অব্যাহতির পিটিশন দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের চার্জ গঠনের আদেশ পিটিশন নামঞ্জুরপূর্বক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আর যে তার অন্য 2-3টা মামলা, তাও দীর্ঘদিন হওয়া সত্ত্বেও কোনো চার্জশিট দেয় নাই। এইসব এই গ্রাউন্ড ছিল। 14-9 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে তিনি জামিনের আবেদন করেছিলেন, জামিনের আবেদনও নামঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঐতিহাসিক এবং পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প, মিয়ানমার করিডোর নিয়ে চীন আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সকালে রাজধানীর ইস্কাটনে 20 মিলনায়তনে কোঅপারেটিভ গভর্নেন্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরও বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। Of China-Bangladesh friendly relations, and we always তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে চীন খুবই আশাবাদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। Belt Road Initiative and further align development strategies. Supply chain moves where চীনের সঙ্গে আমাদের অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হবে। চীনের উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়বে।
গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা কমেছে 40%। পোশাক শিল্প মালিকদের শঙ্কা আরও কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু গেল 2 সপ্তাহের গ্যাস সংকটে মন্থর হয়েছে প্রধান রপ্তানি শিল্পের চাকা। জ্বালানি সংকটে দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে উৎপাদন। বিজিএমইএ সভাপতি বলছেন, এরই মধ্যে দেশের পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে সক্ষমতার চেয়ে প্রায় 40%। উৎপাদন কমে যাওয়ায় নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে রপ্তানিকারকদের মধ্যে। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% হলো ক্যাপাসিটি, অর্থাৎ 60% এফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। টাকা দিয়ে মেজার করতে পারবেন না, সেটা হচ্ছে আমাদের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শিল্প মালিকদের শঙ্কা, চলমান সংকট আরও কয়েক সপ্তাহ চললে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি ক্রেতারা। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়াররা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়াররা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা অনেক বায়ারের চলে আসছে। সেটাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। আর তাহলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। তাদের মতে জ্বালানি সংকটের এ ধাক্কা কেবল তৈরি পোশাক নয়, ছড়িয়ে পড়েছে সব উৎপাদনমুখী শিল্পেই। পোশাক খাত হচ্ছে সবচেয়ে বেশি কানেক্টেড শিল্প অন্যান্য যে কোনো খাত উপখাতের সঙ্গে। সুতরাং পোশাক খাত অগ্রগতি লাভ করলে অন্যান্য খাতগুলো ইতিবাচকভাবে প্রভাব পড়ে সেখানে, এবং এর যখন নেতিবাচক অভিঘাত পড়ে তখন অন্যান্য খাতগুলোতেও তার কম বেশি বিভিন্ন রকমের নেতিবাচক অভিঘাত পড়ে। গবেষকরা বলছেন, শিগগিরই গ্যাস সংকটের সমাধান না করলে অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। সুতরাং দীর্ঘমেয়াদে গ্যাসের উৎপাদন বাড়ানো একটা সমাধান, কিন্তু একই সাথে আমার মনে হয় যে শিল্প উদ্যোক্তাদের সময় এসছে গ্যাসের বিকল্প জ্বালানির মাধ্যমে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্যাস নির্ভরতা তারা কিভাবে কমাতে পারেন সেই জায়গাটি বা সেই কৌশলটিকে নেয়া। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় আমদানি করা গ্যাসের সরবরাহ, আর তাতেই দেশ জুড়ে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।